শিক্ষা আসলে প্রতিদিনই তো আমাদের শিখতে হয়। আমি যেই বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি, আমি সেটাই করেছি। না, আমি চলচ্চিত্রটাকে ঠিক বিপণনের প্রক্রিয়ার জিনিস মনে করি না। হ্যাঁ, ৳১০০ কোটি লেনদেনও যদি না থাকে, এটা আসলে ইন্ডাস্ট্রি বলা যায় না। আগামী সময়ে বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি পান্থ আফজাল। আমার সাথে রয়েছেন খ্যাতিমান লেখক এবং চলচ্চিত্র নির্মাতা সুতোপার ঠিকানা দিয়ে যাকে আমরা চিনি, যার নতুন একটা ছবি রিলিজ পেয়েছে, চলচ্চিত্রে চলছে ৩১শে জুলাই। সেটা হলো শেকড়। সেই নির্মাতার কাছে আজকে ফিরে যাই, তার সাথে আমার আড্ডা হবে, অনেক অনেক বিষয়ে কথা হবে এবং আমরা চলে যাচ্ছি প্রসূন রহমানের কাছে। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। অনেক ধন্যবাদ পান্থ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। শেকড় নিয়ে কথা বলছিলাম আ যে আপনার শেকড় মুক্তি পেয়েছে ৩১শে জুলাই। দীর্ঘ কয়েক বছরের জার্নির পরে এটা মুক্তি পেল। রেসপন্স কেমন পেয়েছেন এবং আপনি কতটা আশান্বিত? 'শেকড়' আমার ৫ম চলচ্চিত্র। বিষয়টি সংখ্যার বিচারে নয়, সময়ের বিচারে, সময়ের চাহিদা অনুযায়ী অ্যাকচুয়ালি ছবির ভাবনা বা নির্বাচন প্রক্রিয়াটা আসে। আমি সবসময় সেই সময়ের চাহিদা অনুযায়ী ব্যা বিষয়বস্তু নির্বাচন, ধরুন আমি লেখালেখির মধ্যেই থাকি। সময়ের চাহিদা অনুযায়ী মনে হচ্ছে যে এখন 'শেকড়ের' গল্পটা বলবার প্রয়োজন। তো এইজন্য 'শেকড়ের' গল্প বেছে নেয়া। হ্যাঁ, এটি ৩১শে জুলাই রিলিজ হয়েছে। আমরা আজকে যখন কথা বলছি এটি ২য় সপ্তাহ চলছে। অ্যাকচুয়ালি প্রস্তুতি ছিল, ছবিটা কাজ শেষ হয়েছে ২০২৫ এই। ২৪শে মে মাসে শুরু করেছিলাম জার্নিটা, আপনি জানেন। ২০২৫ অক্টোবরে এটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয় টরন্টো ইপসা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। তারপর থেকে আমরা আসলে মোটামুটি রিলিজের প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমরা এখন দেখছি যে আমাদের এখানে দর্শকের আ মনোযোগটা, কারণ যেহেতু অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম, YouTube, ফ্রি মিডিয়াম টেলিভিশন চ্যানেল, অসংখ্য স্যাটেলাইট থাকার পরে মানুষ হলে যাওয়ার জন্য একটা উপলক্ষ প্রয়োজন হয়। তো আমরা দেখছি যে আমাদের দর্শক উৎসবমুখী এই মুহূর্তে অনেকটাই। উৎসবের সময় বেশি যাওয়া আসা করে। তো আমরাও আসলে প্রস্তুতি নিচ্ছিলাম যে ঈদের সময়টাই রিলিজ দেওয়ার জন্য। পরে দেখলাম এই ১ম ঈদের সময় অসংখ্য ছবি সেই রিলিজের তালিকায়। পরে সেই ভিড়ে আমরা আমাদের একটা পারিবারিক গল্পের সিনেমা। তো আমরা মনে হয়েছে যে এই ভিড়ের মধ্যে অ্যা ঠেলাঠেলি না করে আমরা একটু, হ্যাঁ, আপনি তো হ্যাঁ, গল্পটাই দেখাতে চান, হ্যাঁ, হ্যাঁ, নির্মাণকে হ্যাঁ, দেখাতে চান। হ্যাঁ, সেই হ্যাঁ, যে হিসেবে আমরা একটু দর্শক তো যেকোনো সময় দেখে নেবে। শান্ত ধীরস্থির একটা গল্প, আমাদের জীবনের গল্প। তো আমরা এইজন্য একটু পরে নিয়ে আসলাম। এরপরেই উপলক্ষ আসলো বিশ্বকাপ। বিশ্বকাপের পরে ছবিটা রিলিজ দেয়া। তো দর্শকের জায়গা থেকে আমাদের যে ধরনের চলচ্চিত্র, এদের আমরা খুব বেশি প্রত্যাশা নিয়েও থাকি না। তো তারপরেও আমরা খুব বেশ ভালো রেসপন্স পেয়েছি দেশের বাইরেও, এখানেও। তো এরপরে ছবিটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন ও পেয়েছে। অ্যা বাংলাদেশে রিলিজের ১ সপ্তাহ পরে এটা কানাডাতে রিলিজ হয়েছে। কানাডাতেও চলছে। আগামী মাসে সেটি আমেরিকায় রিলিজ হবে। আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে এই ১ম আমাদের এই চলচ্চিত্রটি দক্ষিণ আমেরিকাতেও রিলিজ হতে যাচ্ছে। এটি স্প্যানিশ ভাষায় ডাবিং বাহ! হয়েছে। আমরা একটা মেক্সিকান ডিস্ট্রিবিউটরও পেয়েছি। এমনিতে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন পেয়েছি আমরা কানাডা ভিত্তিক ডিমান্ড ফিল্ম নামে একটি প্রতিষ্ঠান। তারাই রিলিজ দিচ্ছে কানাডা এবং আমেরিকাতে, এবং এটি তাদের সাথে চুক্তি হয়েছে। এটি এদিকে ইউকে এবং আয়ারল্যান্ডেও রিলিজ হবে, আর ওইদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রিলিজ হবে। আর অন্য আরেকজন ডিস্ট্রিবিউটর পেয়েছি আমরা, যারা সাউথ আমেরিকার মার্কেটের জন্যে। বাহ! তার মানে সকল ভাষাভাষী মানুষই মোটামুটি দেখতে পাবে শেকড়। মোটামুটি। আমি কিন্তু সব ছবির বেলায় যে আমি জানি যে আমি যে ধরনের ছবি করি বা যে ধরনের চলচ্চিত্র আমি করতে চাই, এ ধরনের চলচ্চিত্র বাংলাদেশে আমরা যেটাকে সোশ্যালি রিলেভেন্ট বা সমাজ সচেতন চলচ্চিত্র বলতে চাই আমরা। এই চলচ্চিত্রগুলো বাংলাদেশে আপনি জানেন যে কখনোই আসলে সেইভাবে খুব বড় ধরনের ডিস্ট্রিবিউশন পায় না, প্রদর্শন ব্যবস্থার কারণে। তো এখন আমাদের এই সবেজনী নীলমণি স্টার সিনেপ্লেক্সের কারণে আমরা কিছুটা পারছি, দেখাতে পারছি। কিন্তু এর বাইরে আরো কিছু সিনেপ্লেক্স হয়েছে, যেখানে আমরা ছবিটা প্রদর্শিত। তো ঈদের না যাওয়ার কারণে আমরা আরো বেশ কিছু সিনেমা হল পেয়েছিলাম। ঢাকার বাইরের সিনেপ্লেক্স গুলো আমরা পেয়েছিলাম, যেগুলোতেও ভালো রেসপন্স পেয়েছি। তো আমি আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমি প্রতিছবির বেলাতে আমি একটু ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপ্লোর করবার চেষ্টা করেছি। আপনি হয়তো মনে করতে পারবেন, 'সুতোপার ঠিকানা' আমার ১ম চলচ্চিত্র, যেটি ২০১৫ সালে রিলিজ হয়েছিল। এটি কিন্তু মালয়েশিয়া, ১ম বারের মতো মালয়েশিয়াতেও রিলিজ হয়েছিল। কানাডাতে রিলিজ হয়েছিল। এর বাইরে ১ম বাংলাদেশের কোনো ছবি যেটি মালয়েশিয়ায় রিলিজ হয়, এবং ৪ টা মাল্টিপ্লেক্সে টানা ৭ সপ্তাহ চলেছে। এর পরের বছর বাংলাদেশের
মেইনস্ট্রিম চলচ্চিত্র শাকিব খানের ছবিও সেখানে গেছে। আচ্ছা। তো আমি একটু, একটু করে চেষ্টা করি যে আমি শুধুমাত্র আ বা আমি সারা পৃথিবীর ছবির কনজিউমার হয়ে এখানে বসে রইলাম। আমাদের ছবির গল্পগুলো কেউ শুধুমাত্র জানলো না। হ্যাঁ, শুধুমাত্র উৎসবে যাওয়া নয়। হুম। হ্যাঁ, আমরা সারা বিশ্বের দর্শককেও আমরা আমাদের চলচ্চিত্র দেখাতে চাই। তো সেইজন্য একটা নীরবে চেষ্টা করে যাওয়া। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে এই যে একটুখানি সফল হলাম এই গল্পটা শুধু শেয়ার করেছি। ব্যর্থতার পরিমাণ কিন্তু অনেক। অনেক জায়গাতেই আমরা চেষ্টা করছি হচ্ছে না। আমি কিন্তু ইস্ট এশিয়ার মার্কেটেও যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা। হ্যাঁ, চীন, জাপান ওই দিকটাতেও আমি যাওয়ার চেষ্টা আশা করছি। আশা করি সফল হবে। কোনো একদিন হয়তো সম্ভব হবে। আমি না হই অন্য কেউ হবে। হ্যাঁ, কিন্তু চেষ্টা চলমান অবশ্যই। আছে, থাকবে। আপনার সিনেমার নাম 'শেকর'। আপনার শেকড় কোথায়? আমার শেকড় কিশোরগঞ্জে। আমরা যদি বলি গাছের তো আসলে শিকড় থাকে। মানুষের কি আসলে শিকড় থাকে? আপনি হয়তো হ্যাঁ, মানুষের শিকড় আসলে তার জন্মভূমি, হ্যাঁ, তার তার মাকে ঘিরে, তার সংস্কৃতিকে ঘিরে, তার ভাষাকে ঘিরে, হুম। সেটা হচ্ছে তার শিকড়। আর যদি জন্মভূমি বলেন, জন্মস্থান বলেন সেক্ষেত্রে সেটা কিশোরগঞ্জ। শেকড় বানানোর চিন্তাটা আপনার কিভাবে মাথায় আসলো? এটা আমি আমার আরো বলবার সুযোগ হয়েছে অনেক জায়গাতেই। আমি আরেকবার বলছি আপনার সঙ্গে। সেটা হচ্ছে যে আপনি যদি আমার আগের ছবিগুলোর দিকেও তাকান আপনি দেখবেন যে সবগুলো ছবিতেই অভিবাসন, স্থানান্তর, হ্যাঁ? আত্মপরিচয় এই হুম, বিষয়গুলো ঘুরে ফিরে এসছে। হুম, আপনি যদি সত্যপাঠ ঠিকানার কথা বলেন, সে সত্যপাঠ ঠিকানায় দেখি আমরা একজন নারী জীবনের যে স্থানান্তরের ব্যাপারগুলো ঘটে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে সেটা হচ্ছে ছেলের বাড়ি। যদি এর মধ্যে সে বিধবা বা তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে যায়, ততদিনে বাপের বাড়ি হয়ে যায় ভাইয়ের বাড়ি। এই নারী জীবনে যে স্থানান্তরের ব্যাপারগুলো ঘটে, যে কষ্ট এটা আসলে সমান। দেশ থেকে বিদেশে যাওয়া, এখান থেকে তো এই যে মায়ের কাছ থেকে ছেড়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে সবসময় টাচ করে। তো একটা স্পেশাল দৃশ্য ছিল এখানে যেটা আমাকে মানে আ মোমেন্টটা তৈরি হওয়ার সময় আমি 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 নিজে একটু স্পেশাল ফিল করেছি। সেটা হচ্ছে যে মা দুটো তার বাড়ির বারান্দায় দুটো গাছপালা। এই যে ছেলে বিদেশে চলে গেছে, একমাত্র সন্তান বিদেশে চলে গেছে। আমাদের অনেকের মা, আমার দিলারা আন্টি নিজে বলছিলেন তার ২ মেয়ে ২ জনই দেশের বাইরে থাকেন। উনি একা থাকেন এখানে। হুম। আরো অনেকেই অনেক মা এখানে একা থাকেন। অনেক পরিবারের শুধুমাত্র ছেলেমেয়েরা দেশের বাইরে চলে গেছেন। তো দিলারা প্রত্যেকেই বলছেন এটা আমার গল্প। যাই হোক আমি যেটা বলছিলাম, সো দিলার আন্টি মায়ের যে চরিত্র, মা তার বারান্দায় দুটো গাছ, হ্যাঁ? সে দুটো গাছ যত্ন নেন প্রতিদিন ২ বেলা। একটা গাছের বয়স ১২ বছর, একটা গাছের বয়স ৮ বছর। তো তাদের বাড়ির যে আ টেক কেয়ার উনি বলছিলেন, "বাবা দেখ এই যে গাছ দুটো দেখতেছো?" দিলার আন্টি যখন পানি দিচ্ছিলেন গাছ দুটিতে, বলছে, "এই যে গাছ দুটো দেখতেছো? এই বড় গাছটার বয়স ১২ বছর। আর ছোটটার বয়স ৮ বছর। তার মানে হচ্ছে যে সে গেছিল দেশের বাইরে ১২ ওই বছর। সময় এক একটা গাছ, আরেকটা গাছ হচ্ছে তার যখন সন্তান হয় ৮ বছর, দাদি ৮ বছর পরে তার নাতনিকে দেখতে পায়। তো বলছে এই দুটো গাছের যত্ন নিচ্ছে সে এইভাবে। মনে হচ্ছে নিজের সন্তানকে পাচ্ছে না, সেই গাছ দুটোকে নার্চারিং করে। তো ওই মোমেন্টটা আমার জন্য খুব আসলে টাচিং ছিল। আমারও টাচই লাগছে হ্যাঁ, বিষয়টা করে যে আসলে সো আপনি কিভাবে রূপক মানে কিভাবে বুঝাতে চেয়েছেন হ্যাঁ, হ্যাঁ, তো এটাও ওটার মধ্যে প্রতিটি জায়গা থেকে কিন্তু এটা যে ইমোশন বা যে মিনিং ক্যারি করে আমি দেখেছি যে আমাদের দর্শকের অনেকেই সেটি ধরতে পেরেছেন এবং অনেকেই সেটি স্পর্শ করেছে। সুতোপার ঠিকানা থেকে আজকের প্রসন্ন রহমান, সে প্রসন্ন রহমান আমার পাশে বসে আছে। তাই এই জার্নিতে আপনার বড় কোনো শিক্ষা হয়েছে কিনা বা শিক্ষাটা আপনি শেয়ার করবেন কিনা? আমি আমি যখন কাজ করি, শিক্ষা আসলে প্রতিদিনই তো আমাদের শিখতে হয়। তো আমি বলি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। প্রতিনিয়ত লার্নিং এর প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়। ফিল্ম মেকার আমি আমি দীর্ঘ সময় আমি নিজেকে ফিল্ম মেকার বলে সময় আমাকে পরিচয় করে দেয় ফিল্ম মেকার। কিন্তু আমি প্রতিবারই কারেকশন করতাম। আমি বলতাম যে আমি প্র্যাকটিসিং ফিল্ম মেকার। কেন বলতাম? আপনি দেখবেন যে একজন লয়ার সে হয়তো সুপ্রিম কোর্টে কাজ করছে। ৩০ বছর হয়ে গেছে হুম, প্রায়। কিন্তু উনি কিন্তু বলেন প্র্যাকটিস কোথায় প্র্যাকটিস করছেন? জজ কোর্টে না ম্যাজিস্ট্রেট কোর্টে নাকি সুপ্রিম কোর্টে? উনি কিন্তু বলেন প্র্যাকটিস করছি। আবার একজন ডাক্তারের বেলায় আপনি দেখবেন উনি বলেন কোথায় প্র্যাকটিস করেন? প্রাইভেটে না হুম। সরকারি হাসপাতালে না চেম্বার কোথায়? উনি কিন্তু প্র্যাকটিস করছি বলেন। কেন বলেন জানেন? কারণ তাকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়। একজন ফিল্ম মেকারকে আসলে তাই। তাকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যদি এটা লিটারেরি লার্নিং এর কথা বলেন, হ্যাঁ? কারণ এই ক্রাফটিংটা আয়ত্ত করব এটা আসলে কোনো শেষ নাই, হ্যাঁ? শেষ নাই। আমি সত্যজিৎ রায়ের একটা আমি প্রতি বছর আমার ছবি যখন হুম, প্রিমিয়ার হয়, হুম। ফার্স্ট স্ক্রিনিং এ আমি একটা কথা বলি। একটা সত্যজিৎ রায়ের একটা গল্প বলে ছবি শুরু করতে যাই। সেটা হচ্ছে সত্যজিৎ রায় তো আপনি জানেন যে অস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে।
তখন উনি অ্যাকচুয়ালি অসুস্থ, বেড রিডেন অবস্থায় ছিলেন। তো তাকে অস্কার কমিটির পক্ষ থেকে এটি পাঠানো হয় এখানে এসে দিয়ে যাওয়া হয়। তারপর একজন ব্রিটিশ সাংবাদিক তার ইন্টারভিউ করতে এসেছিলেন। তো সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেছিলেন যে, "আপনার এই ৩৯ বছর ক্যারিয়ারে তো আপনার ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি সব মিলিয়ে প্রায় ৪৩ টার মতো কাজ। আপনার নিজের প্রিয় কাজ কোনটি?" তো উনি অনেকক্ষণ চিন্তা করে ভেবে চিন্তে বলেছিলেন যে, "আমার মনে হয় আমি চারুলতায় কম ভুল করেছি।" আচ্ছা। তার মানে উনি কিন্তু উনার প্রিয় কাজ কোনটা সেটা বলেননি। বলছেন যে, "আমার মনে হয় আমি চারুলতায় কম ভুল করেছি।" তার মানে বুঝতে পারছেন একজন মাস্টার ফিল্ম মেকার বলছেন যে পারফেকশন এ পৌঁছার তার যে ইচ্ছা, তার যে চেষ্টা, সেই জায়গা থেকে উনি মনে করছেন যে চারুলতা তার হয়তো এটাই তার প্রিয় কাজ। তারও আরো প্রিয় কাজ থাকতে পারে। তো আমি সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি অ্যা প্রিয় সত্যজিৎ চলচ্চিত্রে আপনি জানেন আহমেদ রুবেল হ্যাঁ, আপনি নিয়মিত হ্যাঁ, এটা হ্যাঁ, করেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সো সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে ট্রিবিউট ফিল্ম ছিল এটা, প্রিয় সত্যজিৎ। এটাতে একটা ডায়ালগ রেখেছিলাম আমি যেটা আহমেদ রুবেল উনার কণ্ঠে উচ্চারিত হয় যে, "পারফেকশন ইস অলওয়েজ ওয়ার্ক ইন প্রোগ্রেস।" আমরা কেবল চেষ্টা করতে পারি। তো সত্যজিৎ রায়ের মতো একজন মাস্টার ফিল্ম মেকার যখন বলেন এইভাবে যে, "আমার মনে হয় চারুলতায় আমি কম ভুল করেছি।" তো আমরা আসলে কি বলতে পারি? সো এই জায়গাটাতে লার্নিং এর আসলে শেষ নাই। আমরা প্রতিনিয়ত শিখছি। তো আমার একটি বিষয় আছে। আমার বিষয় নির্বাচন আমার চলচ্চিত্রগুলো আমি জানি আমার চলচ্চিত্রগুলো ওইভাবে খুব বেশি আ খুব পপুলার জনরার চলচ্চিত্র আমি নির্মাণও করি না। খুব বেশি চলচ্চিত্র পপুলার হয়েছে তেমনও নয়। কিন্তু আমার নিজের কোনো রিগ্রেট নাই। আমি যেই বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি, আমি সেটাই করেছি। বিষয় নির্বাচন থেকে শুরু করে চলচ্চিত্র এবং চলচ্চিত্রে অনেকেই বলেন প্রমোশন ভালো হয় নাই, আরো প্রমোশন এই সেই। হুম। না আমি চলচ্চিত্রটাকে ঠিক বিপণনের প্রক্রিয়ার জিনিস মনে করি না। আমার কাছে একটা চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া থেকে প্রদর্শন পর্যন্ত এটা একটা কালচারাল জার্নি আমার জন্যে। আমি বিষয়টাকে এভাবে দেখি। শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয় সেটা চলচ্চিত্র। এবং সিনেমা ইটস এ আর্ট। তো এবং ইটস এ সিরিয়াস ওয়ার্ক অফ আর্ট। তো আমি এটাকে ঠিক এইভাবে দেখি। লেখক থেকে নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা। এটি একটু বলবেন কিনা? আমি আসলে সিরিয়াস লিটারেচারের মানুষ ছিলাম। আমি আসলে বইয়ের মধ্যে বড় হয়েছি। আমার বাবা লেখক ছিলেন। সো অনেকটাই বলতে পারবো উত্তরাধিকার সূত্রেই লেখা এবং একটু আর্লি লেখালেখি শুরু এবং ভাষা শিল্পের যতগুলো মাধ্যম আছে, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নিউজ রিপোর্টিং, রিভিউ আমি প্রায় সব মাধ্যমে আমার কাজ আছে কম বেশি। প্রকাশনাও আছে, বইও আছে। কিন্তু আমি এই বইয়ের সংখ্যা বা এই বিষয়গুলোকে আমি ঠিক বড় করে দেখি না। আমার ১ম উপন্যাস লেখা হয়ে যায় আমার ২৪ বছর বয়সে। কিন্তু সেই উপন্যাস আমি প্রকাশ করেছি আমার বয়স যখন ৩৪। আমি ১ম উপন্যাস লিখে আমি ১০ বছর ফেলে রেখেছিলাম যে ১০ বছর পরেও যদি ওই বইটার প্রকাশের উপযোগিতা থাকে তাইলে আমি বের করব না হয় বের করব না। তারপরে আমি ১ম উপন্যাস বের হয়। তা আমি ১ম উপন্যাস বের হওয়ার পর আমি দেখলাম যে আমি অগ্রজ অনেক পপুলার লেখক আছেন, অনেকের লেখায় অনেকগুলো এডিশন বেরোচ্ছে, আমি সেগুলো দেখছি। আমরা যখন লেখালেখি শুরু করেছি বা বই যখন প্রকাশ হয়েছে তখন মিডিয়া বুমটা ঘটে গেছে অলরেডি। তো আমি দেখলাম যে একটা বই যদি একটা পরিবারে যায় ৪ জন লোকের বেশি পড়ে না। একটা এডিশন একটা বইয়ের সংখ্যা হচ্ছে ৫০০ মাত্র। সো আমার ওই বইটার ২ টা এডিশন বেরিয়েছে। তো ১,০০০ বই নিয়ে আমি সর্বোচ্চ হয়তো ৪,০০০ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু আমি যেই কথাগুলো বলতে চাই, আমি যেই কথাগুলো শেয়ার করতে চাই আমার চিন্তা, আমার দর্শন, ভাবনা, সেই জায় সেটা আমি যদি একটু ওয়াইড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে চাই তাহলে আমাকে আরেকটা মিডিয়ামে তো আমি দেখলাম যে চলচ্চিত্র হচ্ছে সেই মাধ্যম। একটা হচ্ছে যে শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয় সেটা গান আলাদা করে একটা শিল্প, নাচ আলাদা করে শিল্প, স্ক্রিপ্ট, লিটারেচার, পেইন্টিং, আর্কিটেকচার, সমস্ত কিছু এখানে এসে এবং প্রযুক্তিরও সর্বোচ্চ ব্যবহৃত হয় চলচ্চিত্রে। তো এখানে অনেকগুলো বিষয়ের দক্ষতারও প্রয়োজন পড়ে এবং এটা আসলে কান চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। তো আমি দেখলাম যে চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে কেন পপুলার এবং কেন শক্তিশালী মাধ্যম? কারণ এটা ভাষা, বর্ণ, বয়স হুম, হুম। সবার সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপনে সক্ষম এবং যেহেতু সবার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনে সক্ষম এইজন্যেই সবচেয়ে জনপ্রিয় এবং এইজন্যেই সবচাইতে শক্তিশালী। প্রতিটা চলচ্চিত্রের একটা কালচারাল স্টেটমেন্ট তৈরি হয়। সমাজে এর উপর মানুষের মননে এর উপর প্রভাব তৈরি করতে পারে। চিন্তায় এর প্রভাব তৈরি করতে পারে, জনমত গঠনের প্রভাব তৈরি করতে পারে। তো পরে মনে হলো যে হ্যাঁ, আমি এই মাধ্যমটাতে কাজ করতেই চাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে বাংলাদেশের নির্মাতারা কি যথাযথ পারিশ্রমিক পান? পারিশ্রমিক ব্যাপারটা ধরুন ২ ধরনের। একটা হচ্ছে যে, যে যেগুলো ধরেন অ্যা বা ব্যবসার প্রয়োজনেই তৈরি হুম। হয়, হ্যাঁ, বাণিজ্যের প্রয়োজনেই তৈরি হয়। আমি কোনটাকে ছোট করে দেখছি না, তৈরি হয়। সেখানে অবশ্যই পারিশ্রমিকের ব্যাপারটা আলাদা করে আসে। কিন্তু আমাদের এখানে এটা একটা ইকোসিস্টেমের মতো। একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলেই অ্যাকচুয়ালি যথাযথভাবে পারিশ্রমিক দাবি করা যায় বা হুম। যথাযথভাবে পারিশ্রমিক প্রক্রিয়াটি আসে। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটাই দাঁড়ায় নাই, ইন্ডাস্ট্রি হতে দাঁড়ায় নাই। ধরেন এই একটা দেশে যদি
এক বছরে ১০০ কোটি টাকার আম একটা গুণ প্রক্রিয়াও না থাকে, হ্যাঁ? ১০০ কোটি টাকার লেনদেনও যদি না থাকে, এটা আসলে ইন্ডাস্ট্রি বলা যায় না। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এটাকে ইন্ডাস্ট্রি ঘোষণা করা হয়েছে। কিন্তু আদতে ইন্ডাস্ট্রির যে বেসিক বৈশিষ্ট্যগুলো এটা আসলে কভার করে না। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আপনার মন্তব্য কি? বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে জাস্ট ৩ লাইনে সামারাইজ করা যায়। চলচ্চিত্রকে ঘোষণা করা হয়েছে শিল্প। আছে এটি তথ্য মন্ত্রণালয়ের অধীনে। আদতে এটা সংস্কৃতি। তো আমরা গোড়া থেকেই এরকম একটা গরমিল নিয়ে চলছি, যে কারণে এটার সলিউশনটাই হচ্ছে না। চলচ্চিত্র সংস্কৃতি মন্ত্রণালয় থাকবে না, তথ্য মন্ত্রণালয় থাকবে। এই। আমরা দেখছি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বিভাগ আছে চলচ্চিত্র হুম, হুম। যেটা শিল্পকলার মাধ্যমে। শিল্পকলা একাডেমিও এক ধরনের চলচ্চিত্র উৎসব করে আসছেন অনেক বছর ধরে। তো আমাদের ইন্ডাস্ট্রি ওভারঅল এফডিসি নামের অনেকগুলো সমিতি নিয়ে একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে, যেটার আসলে অ্যাকচুয়াল কোনো ফাংশন নাই। আমরা অনেকগুলো বৈপরীত্য নিয়েও কাজ করছি। আমি আরো দুটো ছোট্ট তথ্য দিই আপনাকে। একটা হচ্ছে আমাদের মানে একটা তো বললাম চলচ্চিত্রের বৈশিষ্ট্যের জায়গা থেকে। আরেকটা হচ্ছে আরো দুটো ব্যাপার হয় এখানে। এই সাবকন্টিনেন্টে ২ টো দেশ আছে অনলি, যেখানে জাতীয় পতাকা প্রদর্শন করে চলচ্চিত্র দেখানো হয়। হ্যাঁ? কিন্তু আমরা নিজেরা মনে রাখি না যে জাতীয় পতাকা প্রদর্শন করে যেই শিল্প মাধ্যমটি প্রদর্শিত হয়, তারপরে আমি পর্দায় কি দেখাতে পারি। হুম। হ্যাঁ? এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বিরতি। এই সাবকন্টিনেন্ট ছাড়া পৃথিবীর কোথাও বিরতি বলে কিছু নেই। আমরা অনেক ছবি দেখছি ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা দৈর্ঘ্যের চলচ্চিত্র হচ্ছে। কিন্তু বিরতি হচ্ছে আরেকটি বিষয়। আমাদের এখানে একটা সময় চলচ্চিত্র দেখার অভ্যেস ছিল ১২টা থেকে ৩টা, ৩টা থেকে ৬টা, ৬টা থেকে ৯টা, ৯টা থেকে ১২টা। এই যে ৩ ঘন্টার স্পেল, যে কারণে প্রতিটা ছবির দৈর্ঘ্য হইতো ২.৫ ঘন্টার মতো করে। এটা কিন্তু এই সাবকন্টিনেন্ট ছাড়া আর কোথাও নাই। এখন একটা গল্প আ ৯০ মিনিটেও বলা হইতে পারে, কোনো গল্প বলতে ৩ ঘন্টাও লাগছে। সেটা গল্প ঠিক করবে এর দৈর্ঘ্য কত হবে। হ্যাঁ? এটা ৭৬ মিনিট ৩০ সেকেন্ডও হইতে পারে, আবার ৯৮ মিনিট ৪২ সেকেন্ডও হইতে পারে। আরেকটা সমস্যা আমরা সেন্সর জানি। বোর্ড। সেন্সর বোর্ড বলতেছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড বানাচ্ছে। এটারও ধরেন আপনার সেই শুধু নামে মাত্র আছে। কিন্তু এটার কার্যক্রমটা আসলে এটা বা সার্টিফিকেশন আমরা চাইছিলাম। সেন্সর বোর্ড আসলে এই সেন্সর করবার ধারণাটি হুম। নেতিবাচক। হ্যাঁ? এবং খুব মান্যতার আমলের নিয়ম-কানুন, আইন-কানুন দিয়ে এটি চলছিল। আসলে আমরা সার্টিফিকেশন বোর্ড কি ঠিকমতো আমরা হইছে সার্টিফিকেশন কিনা? বোর্ড নামে হয়েছে শুধু। হ্যাঁ। কাজে কিছুই হয়নি। কোনো নীতিমালা হয়নি। এখনো পর্যন্ত কোনো নীতিমালা হয়নি এবং সমস্ত কিছু আগের নিয়মেই চলছে। শুধু নামে সেন্সর বোর্ডের জায়গায় সার্টিফিকেশন বোর্ড হয়েছে। আপনার কখনো মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে নির্মাতা হিসেবে আমার কাজ করাটা ভুল ছিল? ভুল হয়নি এইজন্যে, কারণ আমি যেটা ভালোবেসে করতে চেয়েছি ভুল নয়। কারণ আমার জন্মটা কেন বাংলাদেশে হলো, এটা তো আমি অভিযোগ করতে পারি না হুম। এইজন্যে। সুতরাং আমি এখানে জন্মে আমি যা করতে চেয়েছি, আমার যা আ যেভাবে করার প্রয়োজন, আমার স্বপ্নগুলো, লাইফ ইজ a one way জার্নি। তো সুতরাং আমি শুধু এই চেষ্টাটাই করেছি যে আমি যখন লুক ব্যাক করব, আমি যেন রিগ্রেট না করি। লেখালেখি আমার প্যাশন, এটাকে আমি প্রফেশনে পরিণত করবার চেষ্টা করেছি। ফিল্ম মেকিং আমার প্যাশন, আমি এটাকে প্রফেশনে পরিণত করবার চেষ্টা করেছি। এরপর বাকিটা ব্যর্থতার যে জায়গাগুলো, এর সঙ্গে হয়তো আমি ইনফ্রাস্ট্রাকচার এর উপর অভিযোগ করতে পারি, অনেক কিছু করতে পারি। এখন আমাদের অগ্রজ নির্মাতারা অনেকেই শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ করেননি। এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জন্যও কাজ করেছে। সেটা আমরাও করে গেছি। সো তারেক মাসুদকে নিয়ে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম। ফেরা এখানে তিনি বলছিলেন যে, "আমাদের সমগ্র জীবন চলে গেল আমরা শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জায়গা থেকে। আমরা এখনো আ বীজ বপন করে যাচ্ছি মাত্র।" তো আমরা জানি না আমরা এখন যে জায়গাতে আছি প্রযুক্তির সর্বোচ্চ, কিন্তু আমরা আ সারা পৃথিবীতে সবকিছুই এভেইলেবল। এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক জায়গাটায় যেতে পারছি না। কেন জানি কোনো কিছু নেই। মূলত আমাদের মেইন প্রবলেমটা আমাদের পলিসিগত। আমাদের ইকোসিস্টেমটা দাঁড়ায়নি এবং কোনো সরকারই সেটা ফোকাস ওয়েতে এটাকে দেখেনি। চলচ্চিত্র যে এটা ব্যবসার জায়গা থেকেও, এটা একটা সৃজনশীল অ্যা জায়গা থেকেও এটার যেমন গুরুত্ব আছে, এর যেমন সামাজিক গুরুত্ব আছে, একটু ব্যবসায়িক জায়গা থেকেও এর একটা গুরুত্ব আছে। কিন্তু আমাদের ব্যবসায়ীরাও কেন জানি সিনেমাকে খুব পটেনশিয়াল হিসেবে নেয়।